কুণাল ঘোষের প্রেস মিট। এক হচ্ছে অমিত শাহ 26শে বিধানসভা, দুই অমিত শাহ অন বাংলার মানুষ ভিত স্বতন্ত্র অনুপ্রবেশ ফেন্সিং, তিন অমিত শাহ অন মন্দির মসজিদ রাজনীতি, চার তৃণমূলে দুর্নীতি নিয়ে সরব অমিত শাহ, পাঁচ তোলাবাজির জন্য শিল্প চলে যাচ্ছে, ছয় অমিত শাহ অন মাতুয়া, সাত অমিত শাহ অন বাংলায় নারী নির্যাতন, আট হিমন্ত বিশ্ব শর্মা অনুপ্রবেশ প্রসঙ্গে বাংলাকে একহাত, নয় রাকেশ সিং, 10 রাজ চক্রবর্তীকে কটাক্ষ রুদ্রনীলের, 11 এসআইআর আতঙ্কে মৃত্যু, 12 মতুয়া ভোট, 13 অধীর প্রধানমন্ত্রী সাক্ষাৎ, 14 মনীষী প্রসঙ্গে নতুন নাম রবীন্দ্রনাথ সান্যাল, 15 অধীর চৌধুরীর কটাক্ষ তৃণমূল পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দ ভাবেনি, 16 হুমায়ুনের ব্রিগেডের ডাক জোট সঙ্গীদের নিয়ে 10 লাখ লোকের ব্রিগেড, 17 হুমায়ুনের দাবি ভোটে নির্ধারণ করা হবে দল, তৃণমূল তৃতীয় হবে, সরকার করতে সাহায্য নেবে সবাই, 18 অসিত মজুমদারের বিএলও 2 নিয়ে দাবি, 19 অমিত শাহর টোটকা বলতে চায়নি, 20 মেট্রো, 21 জয় গোস্বামীকে শুনানিতে ডাক, 22 সনাতনী হিন্দু সংগঠনের প্রেস মিট, বাংলাদেশ থেকে পালিয়ে আসার যন্ত্রণার কথা বলেন। রিপোর্ট নিজস্ব প্রতিনিধি, ভোরের সংবাদ। ব্রিগেডে সভা করবেন এবং সেই সভায় জোট সঙ্গীরা সব থাকবেন। 10 লাখের ওটা অসুবিধা ওনার কারণ হচ্ছে যে বিজেপি ও সেনাকে দিয়ে তো ব্রিগেডটা করে দেবে। হ্যাঁ, আর সুবিধা আর কংগ্রেস সিপিএম ওরকম কিছু লোক, সিপিএম এরও তো ব্রিগেড হয়, সিপিএম এরও তো কিছু লোক ব্রিগেডে যান, তো লাল পতাকা নিয়ে যান, কত কি নিয়ে যান, ফিরে আসার পর শূন্য হয়। ফলে এই ব্রিগেডে কি হবে? একটা ব্রিগেড যদি কেউ করেও কি আর করবে? যদি ওনার মনে হয় যে একটা শীতের দিনে কিছু লোককে পিকনিক করতে যাব, চিড়িয়াখানা দেখাবো, ভিক্টোরিয়া দেখাবো, এইসব বলে নিয়ে আসবেন, তো নিয়ে এসে দেখাবেন, দিনের শেষে রেজাল্টটা ওই সিপিএম কংগ্রেসের মতোই হবে। কিন্তু উনি বলছেন যে বিজেপি 26-এ ভোটে জিততে পারবেন না, কিন্তু হুমায়ুন কবির নির্ণায়ক শক্তি হবে, বিজেপি জিততে পারবে না, কিন্তু উনি নির্ণায়ক। দেখুন, এই আর্যভট্ট একটা বিরাট কঠিন কাজ করে গেছেন, এই শূন্যটা একটা আবিষ্কার করে, যে যা পাচ্ছে শূন্যর একটা অপব্যবহার করে চলেছে। তো এখন উনি বলছে গলার উপর তো কোনো ট্যাক্স নেই, জিএসটিও নেই, তো সুতরাং উনি বলছেন, ওনার কথা বলছেন গণতান্ত্রিক রাজ্য, এটা বলার সুযোগ আছে, বলার জায়গা আছে, কেউ বারণ করছে না, তো উনি বলছেন কথার উপর তো কোনো ট্যাক্স নেই। তৃণমূল কংগ্রেস বিজেপির গোটা ভারতবর্ষে বিজেপির রথটাকে থামিয়ে দেয় পশ্চিমবঙ্গে, সেটা সারা পৃথিবীর সবাই জানে। ফলে বাংলায় যারা বিজেপিকে ঠেকাতে চান তাদের প্রত্যেকটা ভোট তৃণমূল কংগ্রেসে আসবে। আর একটা ভোট যদি এই বিজেপি প্রমোট করা এই সমস্ত বিজেপি এক্স ক্যান্ডিডেটদের দল, যারা হুমায়ুন কবির 2019 সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এই বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, আর বলতেন নরেন্দ্র মোদী আমার নেতা, তো এই বিজেপির সমস্ত এক্স প্রার্থীদের দিয়ে তৈরি করা দল, তো এইগুলোকে ভোট দেওয়া মানে ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা, সব মানুষ জানবেন। ওইটারই একটু অনুপ্রবেশ শব্দটা যতবার অমিত শাহ মুখ থেকে বেরোবে, ধরে নেবেন সেম সাইড গোল করে দিয়েছে, আত্মঘাতী গোল। কেন না, এই যে অনুপ্রবেশ সীমান্ত, এটা তো অমিত শাহের দেখার কথা। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহের বিএসএফ, শুধু বর্ডার লাইন নয়, আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিএসএফ নিয়ে রেখেছে। তারা এখন কাঁদুনি গাইছেন কেন? ত্রিপুরায় কদিন আগে আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা সহ ধরা পড়েছে অবৈধ বাংলাদেশি, খেয়াল থাকে না? আর এবার অমিত শাহ মুখ থেকে তো রোহিঙ্গা শব্দটা বেরোলো না, শুনলাম কোথায়? রোহিঙ্গা শব্দ কই? বক্তৃতার লিস্ট থেকে বাদ হয়ে গেল রোহিঙ্গা। কারণ তাদের এই ধারাবাহিক মিথ্যাচার, রোহিঙ্গা 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 রোহিঙ্গা, গ্যাস বেলুন পিন ফুটে গেছে। নির্বাচন কমিশন এসআইআর এর লিস্ট 58 লক্ষ বাদ একজনও রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি, একজনও রোহিঙ্গা যে ভোটার লিস্টে ছিল খুঁজে পাওয়া যায়নি। ফলে ওনার মুখ থেকে রোহিঙ্গা শব্দটা বাদ হয়েছে। বলছেন ফেন্সিং আপনার ব্যর্থতা। এত বড় জায়গায় ফেন্সিং হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার পুরো কোঅপারেট করেছে। কিছু জায়গায় ছোট ছোট জায়গায় সমস্যা থাকে, জমির মালিক, আদালতের মামলা, এসব সমস্যা থাকে, তো সেগুলো বাদ দিয়া যে জায়গাটা ফাঁক আছে আপনি পাহারা বাড়াচ্ছেন না কেন? কে বারণ করেছে? আপনি পশ্চিমবঙ্গের এইসব নেতা, আধা নেতাগুলোর পেছনে বিএসএফ কেন্দ্র বাহিনী না দিয়ে তাদেরকে আপনি দিন, যেখানে একটা ফেন্সিং দিতে পারেননি ওইখানে দিন না, কে বারণ করেছে? ফলে
এই ঘুষপেটিয়া অর্থাৎ অনুপ্রবেশকারী নিয়ে এটা সেম সাইড গোলের কথাবার্তা বলছেন অমিত শাহ, যেটা যদি একজনও ঢুকে থাকে অমিত শাহর ব্যর্থতা, আর রোহিঙ্গা টোহিঙ্গা তো খুঁজেই পাওয়া যায়নি, মিটে গেল। অমিত শাহ এবং আবার দুর্নীতি নিয়ে বলেছেন। অমিত শাহ দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন এবং দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে জেল বাস বলতে গিয়ে তিনি সেখানে আমারও নাম করেছেন। তো আমি খুব সবিনয়ে বলি, একটা খুনের মামলায় জেল খাটা আসামি, তার কাছ থেকে জেলের গল্প শুনবো না। খুনের মামলায় জেল খাটা আসামি অমিত শাহ, তারপরে কি হয়েছে কিভাবে হয়েছে সেগুলো সবাই জানেন, কিন্তু খুনের মামলায় জেলে গেছিলেন। তো আমাদেরও বিচার টিচারগুলো শেষ হতে দিন, ওই ধরা আটকে রাখা এসব গল্প অন্য জায়গায় শুনবো। 2, অমিত শাহ কিসের দুর্নীতির কথা বলছেন? পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম হয়ে মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্যে যাদের বিরুদ্ধে বিজেপি বলতো চোর, সিবিআই ধরুক, কাকে টাকা নিচ্ছে ভিডিও দেখাতো পশ্চিমবঙ্গ সহ, কাকে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি, এগুলোকে তো ভয় দেখি আর এরাও গ্রেফতারি বাঁচাতে এসব বিজেপিতে গেছে। এরাই সব বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা সব বিভিন্ন পদে আছে। এইসব নিয়ে অমিত শাহ বলছেন মানে দুর্নীতির বিরুদ্ধে লড়বেন। সমস্ত নিজেরা কি ওয়াশিং মেশিন যে বিজেপিতে গেলে সব বিজেপি যাতে চোর ডাকাত বলে সেগুলো বিজেপিতে গিয়ে নেতা হচ্ছে, আর অমিত শাহ এসছেন এখানে জ্ঞান দিতে। নারী নির্যাতন অমিত শাহ বলার মুখ আছে? কুলদীপ সেঙ্গার, ওপাশে বিলকিস থেকে আরম্ভ করে বিজেপির এমপি ব্রিজভূষণ পাশে নিয়ে বসেছিলেন তো, আমাদের সোনার মেয়েদের শ্লীলতাহানি করা একটা এমপিকে নিয়ে। তাহলে বিজেপির এমপি এমএলএ, এই সমস্তটা একটা অপশাসন দুর্নীতি আঁকড়া হচ্ছে বিজেপি। অমিত শাহ বলছেন যে তোলা এত বিপুল ভাবে ওনারা নাকি জিতবেন। তো অমিত শাহ হচ্ছেন একজন ফ্লপ জ্যোতিষী। বিজেপির নেতারা, অমিত শাহ সহ বিজেপির নেতারা যারা ভোট এলেই পরিযায়ী পাখির মতো রাজনৈতিক পর্যটক হিসেবে ডেইলি প্যাসেঞ্জারি করেন, তারা হচ্ছেন ফ্লপ জ্যোতিষী। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন আব কি বার 200 পার, 77-এ গিয়ে আটকে গিয়েছে। এরপরে 24 সালে ওনারা বললেন যে বাংলায় তাদের লোকসভার আসন বাড়বে, আসন উল্টে কমে গেল। এবারের বিধানসভা নির্বাচন নিয়ে যা বলছেন তার উল্টো হবে। ক্ষমতায় আসা দূরের কথা, বিজেপির আসন কমবে। এখন এই মুহূর্তে 30 অতিক্রম করার জায়গায় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে নেই। 30 অতিক্রম করবে না। অমিত শাহ বড় বড় মুখ করে 21-এ বলেছিলেন আবকি বার 200 পার, তারপর কৈফিয়ত দিতে এসেছিলেন যে কেন তার ফ্লপ জ্যোতিষীপনা মিলল না। 2024 বাংলায় লোকসভায় বাড়বে, কমে গেল মাত্র 12। কৈফিয়ত দিতে এসেছিলেন যে কেন তার রাজনৈতিক গণনা ভুল হয়ে গেল। ফলে দায়িত্ব জ্ঞানহীনের মতো ওনাদের এই নেতিয়ে পড়া গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বাংলা বিরোধী সংগঠনকে অক্সিজেন দেওয়ার, এইভাবে তার অক্সিজেন দেওয়া দেয় না, এই ধরনের কথাগুলো বলেন, হবে তার উল্টো। 30 ক্রস করার জায়গায় ভারতীয় জনতা পার্টি নেই। উনি তো কোনো ব্যবস্থা নেননি। তামিলনাড়ুতে মেট্রো রেল নিয়ে সমস্যা হয় না, কিন্তু এখানে মেট্রো রেলের জমি পাওয়া সমস্যা। এখানে পুরো ট্রেনটাই, এগুলোর ভাবনাটাই মমতা ব্যানার্জি নিজের হাতে করা। সেইগুলোকে যদি ঠিকঠাক করে কেন্দ্রীয় সরকার দেখতো পরে, তাহলে তো এই সংকটগুলো হয় না। পশ্চিমবঙ্গের রেলের বিপ্লবটা তো মমতা ব্যানার্জি করেছেন। পরবর্তীকালে মেট্রো সম্প্রসারণ থেকে আরম্ভ করে শহরের মধ্যে দিয়ে মেট্রো যাওয়া, এগুলো সমস্ত পরিকল্পনা তো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঘনবসতি এলাকায় অনেক ক্ষেত্রে প্রবলেম থাকে, অনেক ক্ষেত্রে একটা অবস্থার একটা সমস্যা হয়, কিছু ক্ষেত্রে মামলা মোকদ্দমা আদালতের বিষয় এসে যায়, সেইখানে কিছুটা জটিলতা হয়। এর বাইরে কেন কে আটকেছে? সব জায়গাতেই কাজ হচ্ছে, পশ্চিমবঙ্গে কাজ হচ্ছে না, পশ্চিমবঙ্গে নতুন কাজ হচ্ছে না। বলছি কবি জয় হিন্দুত্ব দেখলে আক্রমণ করা হচ্ছে এবং সেখান থেকে পালিয়ে আসার জন্য একজন ব্যক্তি তার যন্ত্রণার কথা ওখানে বলেছেন যে সেখান থেকে কিভাবে বাংলাদেশে হিন্দু। দেখুন, আমি একটা কথা বলি, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অত্যন্ত আপত্তিকর। বাংলাদেশের হিংসা, এগুলো আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীব্র নিন্দা করেছি। কিন্তু এটা পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর ওটা একটা দেশ।
আমরা এই আন্তর্জাতিক বিষয়ে কিছু করতে পারি না, এর দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। আমরা বলে দিই কেন্দ্র করুক, রাজ্য পাশে থাকবে। এবার কেন্দ্র কেন ব্যবস্থা নিচ্ছে না তার দায় দায়িত্ব আমাদের হতে পারে না, আমরা নিন্দা করছি, কিন্তু দয়া করে এটা ধর্মের ভেদাভেদে ব্যবহার করবেন না। মনে রাখুন, বাংলাদেশের এই হিংসায় যেমন হিন্দু যুবকের মৃত্যু হয়েছে, নৃশংসভাবে মেরেছে, আমরা নিন্দা করি, পাশাপাশি মুসলিম পরিবারের ফুলের মতো এক বিএনপি নেতার মেয়ে, দুই ফুলের মতো দুটো বাচ্চা মেয়েকে পুড়িয়ে মেরেছে। যারা মারা গেছে, যে বাচ্চা মেয়ে দুটো মারা গেল তারাও মুসলিম, যারা মেরেছে তারাও মুসলিম। তাহলে আমি একটা মানুষ হয়ে কোনটার নিন্দা করব? আমি কি শুধু হিন্দুর নিন্দা করব, নাকি আমি বলবো দীপু দাসের যারা হত্যাকারী আমি তাদেরও বিরোধী, আবার আয়েশার যারা জীবন্ত ফুলের মতো মেয়েটাকে পুড়িয়ে মারলো আমি তাদেরও বিরোধী? এইটাকে বলে মানব ধর্ম। আর তৃণমূল কংগ্রেস এই মানব ধর্মটা পালন করে যাচ্ছে। দয়া করে শুধু হিন্দু মারা গেলে দেখবো, মুসলিম মারা গেলে দেখবো না, বা মুসলিম মারা গেলে দেখবো, হিন্দু মারা গেলে দেখবো না, এইটা আমরা যত বাড়াবো তত এই ধর্মীয় ভেদাভেদের রাজনীতিটা বিষ ছড়াবে। কথায় কথায় কারোর সঙ্গে দেখা হলেই নতুন বলতে পারবো না। আর অধীরবাবু অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে তো যাদের যাদের সঙ্গে ওনার সাক্ষাৎ করা তাদের সঙ্গেই উনি সাক্ষাৎ করছেন, তো খুব স্বাভাবিক ব্যাপার। এখন তো ওনার রাজনীতিটা হচ্ছে একটা অন্ধ তৃণমূল বিরোধিতার জায়গা। তাতে যদি বিজেপি সুবিধা পায় পাক, ভোট কেটে কংগ্রেস সিপিএম তো একটা সময় ভোট কেটে বিজেপি সুবিধা করে দিতে যাচ্ছিল। তো এখন কোন ভোটের মুখে কোন অঙ্ক কোন কৌশলে বিজেপিকে সুবিধা করে দেওয়া যায় কিনা, কেন দেখা করেছেন তিনি বলতে পারবেন। আচ্ছা, মানে মনীষীদের নাম এর আগে অনেকবার অনেক কিছু শোনা গেছে, আজকে একটা নাম শোনা গেছে যে রবীন্দ্রনাথ সান্যাল, এটা কি? ওটা বোঝা যাচ্ছে না। আবার বাংলার মনীষীদের একেবারে অপমান যাকে বলে, বারবার মনীষীদের সম্পর্কে জানেন না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে বঙ্কিম দা বলা যায় না সেটা ওনারা জানেন না। আবার দা বাদ দিতে গিয়ে মাস্টার দা সূর্য সেনের দা বাদ দিয়ে দিচ্ছেন, তখন আবার বলে ফেলছেন মাস্টার সূর্য সেন। মানে বাংলার মনীষীদের যে উচ্চতা, ঐতিহ্য, তাদের নামের তাৎপর্যগুলো আমরা কি বলি, কেন বলি, তো সুতরাং জানেন না, এবং ক্রমাগত নাম ভুল উচ্চারণ করে যান এবং ভুল তথ্য দিয়ে যান। আজকে আবার একটি সম্পূর্ণভাবে একটা ভুল উচ্চারণ, বিকৃত উচ্চারণে কারোর নাম করেছেন, এখন তিনি কে এবার তো খোঁজা খুব মুশকিল। দুটো নাম আসছে, শচীন্দ্রনাথ সান্যাল আর রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা দুটো জুড়ে গেছে, দুটো জুড়ে গেছে। ওই নোট দেখে বলতে কি ওরম হয়, দিনের শেষে যেটা বলতে হয় যে ভাই আপনারা জানেন না, তাহলে অপমানটা করছেন কেন বাংলা মনীষীদের? আপনি এর নাম নেবেন, তার সঙ্গে ওর পদবি জুড়ে দিচ্ছেন, এটা হচ্ছেটা কি? এটা অমিত শাহ শুধু নয়, এটা বিজেপির কালচারে আছে। বাংলার মনীষীদের সম্পর্কে জানেন না, তারপর ওই কাগজ দেখে পড়তে গিয়ে সেগুলো একটা বৃহৎস কাণ্ড করে ছাড়ে। হুমায়ুনের সাহায্য লাগবে সবাই। দেখুন, আজকের দিনে মিডিয়া, সোশ্যাল মিডিয়া আছে, ফলে কারণ বলতে মানে লোকে হাসবে সব শুনলে, এর কি উত্তর দেবো? উত্তর দিলে এদের গুরুত্ব বাড়ে। প্রথমে এখনো একটা ব্যাখ্যা দিতে পারলো না লোকটা যে 2019 সালে কোন লজ্জায় বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল। যে বিজেপি বলেছিল এক ধাক্কা ওর দো, বাবরি মসজিদ তোড় দো, সেই বিজেপিতে 2019 সালে যে নেতা প্রার্থী হয়েছে সে আজকে এসে বলছে বিজেপির বিরুদ্ধে লড়বো। আজকে তার দরদ বাবরি মসজিদের উপর। এইসব বিজেপি এক্স ক্যান্ডিডেট গুলোকে মার্কেটে ছেড়ে দু চারটে ভোট কাটাবার চেষ্টা করছে। ভোটের দিন দুপুরের পর এদের রেজাল্টটা দেখবেন, পরিষ্কার হয়ে যাবে। প্রায় 78টা কেস, 57টা মৃত্যু। এই যে এসআইআর এর জন্য যে মৃত্যু হচ্ছে, কখনো আতঙ্কে বৈধ নাগরিকরা মারা যাচ্ছেন, কখনো বিএলও। এই মৃত্যুর দায় তো জাতীয় নির্বাচন কমিশনকে নিতে হবে। যারা মারা যাচ্ছেন তাদের এই আতঙ্কের অভিজ্ঞতাটা তো তার বাড়ির লোকই জানেন, তারাই বলতে পারবেন। তারা ন্যায় বিচার চাইছেন, বাকিটা আইনের বিষয়। বলছি, নরেন্দ্র মোদী আসছিলেন কয়েকদিন আগে, তিনি কিন্তু মতুয়াদের ভোটাধিকার নিয়ে কোনো কথা বলেননি। আজকে অমিত শাহ বলছেন চিন্তার কোনো কারণ নেই, কারণ তারা শরণার্থী। আমরা তো আবার বলছি 26-এ ভোটাধিকার মতুয়ারা পাবেন কিনা এই প্রশ্নের কিন্তু আমি তো সেটাই বললাম এতক্ষণ। আমি তো সেটাই বললাম যে অমিত শাহ এই যে কথা বলছেন মতুয়াদের চিন্তা করবেন না,
আরে আপনার দাদা দুদিন আগে ঘুরে গেল, নরেন্দ্র মোদী একটা শব্দ বলেনি, পুরো টেলিফোন যতক্ষণ বক্তৃতা করেছে ফোনে একটা শব্দ বলেননি মতুয়াদের বিপদ নিয়ে। আপনি এখন একটা গোল গোল কথা বলছেন, চিন্তা করবেন না। আরে আমরা তো বলছি, তৃণমূল কংগ্রেস বলছে কেন্দ্র অবিলম্বে ব্যবস্থা নিয়ে তাদের সমস্ত অনিশ্চয়তা দূর করুন। আপনারা তো মুখে বলছেন, আপনারা তো કોઈ নোটিফিকেশন করছেন না। সুপ্রিম কোর্টের রায় তো আমরা জানি, আগে নাগরিকত্ব পরে ভোট। সে কোথায়? আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাশে আছে মতুয়া সম্প্রদায়ের। আপনারা তো শুধু মুখে কথা বলছেন, কার্যকরী পদক্ষেপ তাদের অনিশ্চয়তা কাটাতে সেটা তো করছেন না। প্রধানমন্ত্রী বক্তৃতাতেই বললেন না, আর ইনি গোল গোল কথা বললেন, মানুষকে শুধু বিভ্রান্ত করে ভুলিয়ে রাখার চেষ্টা। প্রধানমন্ত্রীর সঙ্গে অধীর চৌধুরীর সাক্ষাৎ, এই অধীর দেখুন, এগুলো তো ওকে লিখে দেয়া পড়ে, মানে মানে এই তথ্যগুলো তো মানে এইগুলো তো ওনাকে কেউ না কেউ লিখে দিয়েছে বা বলে দিয়েছে। তো ফলে যার উপর রাগ আছে তাদের বলে দিচ্ছে, আর যার উপর রাগ কম তাদের নাম বাদ দিচ্ছে। হ্যাঁ, তো ফলে এগুলো উনি বলছেন, কিন্তু উনি কি বলছেন উনি নিজেও জানেন না, এবং এইটা বলাটা যে ওনাদের পক্ষে কত আত্মঘাতী হচ্ছে সেটাও উনি জানেন না। ওনার সঙ্গে আর একটা তালিকা যোগ করা উচিত ছিল, যাদের বিরুদ্ধে বিজেপি চোর বলতো, গ্রেপ্তার দাবি করেছিল, কিন্তু গ্রেপ্তারির ভয়ে যারা বিজেপিতে গেছে, ওনার তো বড় করে বলা উচিত ছিল, देखिए इस ये को उसको खिलाफ तो एलिगेशन था, लेकिन अरेस्ट अवॉइड करने के लिए वो लोग भाजपा में आ गए। वो वही लिस्टটা উনি পড়তে ভুলে গেছেন। অধীর চৌধুরী বলছেন যে পরিযায়ী শ্রমিক তো রাতারাতি এখানে এখন হয়নি, পরিযায়ী শ্রমিক তো যুগ যুগ ধরে চলে আসছে। বাংলা থেকে যদি 22 লাখ মানুষ বাইরে কাজ করেন, তাহলে বাংলা এসে 1.5 কোটি মানুষ অন্য রাজ্য থেকে এসেছেন। ফলে বাংলা নিশ্চয়ই তাদেরও যারা বাইরে আছেন, যে তাদের কাছ পরিবার থেকে যদি কখনো কোনো সাহায্য চাওয়া থাকে তা তারা পান, তাদের পরিবার যে এখানে থাকেন সমস্ত সরকারি সুযোগ সুবিধা যা যা পাওয়ার তারা সবাই পান। তো ফলে এখন আমরা তো এটা বলছি পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে, এই যে বলছে তোমরা এসো SIR হিয়ারিং, আমরা বলছি আসবে কি করে, তার খরচা কে দেবে, ওখানে কাজ কামাই হলে তার টাকার ক্ষতিপূরণ কে দেবে। তো ফলে তাদেরকে ভার্চুয়ালি হিয়ারিং করে নেওয়া হোক যদি দরকার থাকে, আর বাকিটা তো বাড়ির লোক রয়েছে এখানে। তো এগুলো তো তৃণমূল কংগ্রেসই লড়াই করছে। এই অধীর চৌধুরীর লোকেদের কোথাও BLA 2 হিসেবেও দেখা যাচ্ছে না। নরেন্দ্র মোদীর সামনে গিয়ে বসে থাকার সময় দেখলে মনে হচ্ছে ওই নিজে বিজেপির BLA 2। সাতটার পর মহিলাদের ঘর থেকে বেরোনো লজ্জা লাগে না অমিত শাহ? নারী নির্যাতন নিয়ে বলছেন উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, মণিপুর। কোথায় মুখ রাখবেন? কোথায় আপনার MP অমিত শাহ, আপনার MP ব্রিজভূষণ আমাদের কুস্তিগির সোনার মেয়েদের শ্লীলতাহানি করেছে, মেয়েরা রাস্তায় বসেছিল, তার শাস্তি চেয়ে আপনার পুলিশ দমন পীড়ন করেছে। লজ্জা করে না অমিত শাহ? আপনার পুলিশ দমন পীড়ন করেছে তাদের উপর, আপনি ওই ব্রিজভূষণদের পাশে নিয়ে বসে থাকতেন লোকসভায়, তখন কোনো ব্যবস্থা নেননি। এই কুলদীপ যেটা সেঙ্গার বিজেপির MLA, উন্নাও, নির্যাতন, নির্যাতিতার বাড়ির লোককে হত্যা করা, একের পর এক ঘটনা ঘটে গেছে। তারপরে বড় বড় কথা বলছেন উড়িষ্যায় পর্যটককে সমুদ্র সৈকতে নির্যাতন করা হচ্ছে। একের পর এক ঘটনা ঘটে চলেছে নারী নির্যাতনের। পশ্চিমবঙ্গ সেখানে ব্যতিক্রম। এখানে কোনো সামাজিক বিকৃতির খারাপ ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে, এবং রাজ্য পুলিশের হাতে তদন্ত থাকলে 40, 50, 60 দিনের মধ্যে ট্রায়াল শেষ করে ফাঁসির রায় আদায় করে আনে। বলছি হিমন্ত বিশ্ব শর্মা চেষ্টা চলছে, নজর রাখছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, কাজ হবে না। শুনুন, আপনারা এতজন ছিলেন সাংবাদিক, একটা প্রশ্ন করেছেন অমিত শাহকে যে আপনি গত দুটো নির্বাচনে যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা তো ফেল করেছে, সেই ফেল করার কারণটা কি? বিজেপি কি তা থেকে কোনো শিক্ষা নিল? তো সুতরাং উনি আপন মনে আসেন, ক্যামেরা অন হয়, উনি ওনার মতো বলে যান, তার কি উত্তর দেব? 2021 আপকি বার 200 পার, 77-এ শেষ, এখন সেটা কমতে কমতে কত হয়েছে ভগবান জানে। 24-এ বললো লোকসভার সিট বাড়বে, কমে গেল, 12-এ নেমে গেছে। তো উনি আসবেন, এরকম আমতাবড়ি কিছু কথা বলে যাবেন। আমরা আবার বলছি, অমিত শাহজি
আজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই বঙ্গ বিরোধী বিজেপির 30টার বেশি আসন পাওয়ার জায়গায় ভারতীয় জনতা পার্টি নেই। বাংলায় শিল্প ব্যাপক উন্নতি করছে। সারা ভারত থেকে গত আর্থিক বছরে এবং গত 5 বছর হিসাব করলে সারা দেশে কতগুলো কোম্পানি বন্ধ হয়েছে আর কতগুলো কোম্পানি এদেশ থেকে চলে গেছে, সেই হিসাবটা ক্ষমতা থাকলে মুখে উচ্চারণ করে বলুন। সেগুলো আমরা তো সকলের সামনে এনে দিয়েছি। বাংলায় শিল্পের 34 বছরের ভাঙাটা কাটিয়ে নতুন করে শিল্পের জোয়ার, বড় শিল্প, বহুজাতিক আসছে, তথ্য প্রযুক্তি শিল্প, মাঝারি শিল্প, ভারী শিল্প, হস্ত ও কুটির শিল্প, কৃষিভিত্তিক শিল্প, স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদন, একের পর এক বিভিন্ন ধরনের শিল্পে পশ্চিমবঙ্গ মাথা তুলে দাঁড়াচ্ছে। মতুয়াদের নির্ভয় থাকতে বলেছে, শরণার্থীদের সব রকম নাগরিকত্ব দেবে কেন্দ্রীয় সরকার, রাজ্য আটকাতে পারবে না। রাজ্য কে আটকেছে? রাজ্যই তো বলছে দিতে। এ তো আজব কথা। অমিত শাহ এসব অবান্তর কথাবার্তা। মতুয়াদের কারা বিপদে ফেলেছে? বিজেপি বিরোধী বিপদে ফেলেছে। উনি মুখে আশ্বাস দিচ্ছেন কেন? নোটিফিকেশন করান। মুখে মুখে এইসব কথা বলছেন কেন? নোটিফিকেশন করান। তৃণমূল কংগ্রেস তো কেন্দ্রীয় সরকারকে দাবি করছে অবিলম্বে মতুয়াদের এই অনিশ্চয়তা কাটাতে হবে। কে দাবি করেছে? তৃণমূল কংগ্রেস দাবি করেছে। আর কারা মতুয়াদের বিপদে ফেলেছে? বিজেপি বিপদে ফেলেছে। প্রধানমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করেননি এসে মতুয়াদের বিপদ নিয়ে। এখন অমিত শাহ মুখে স্তোত্রবাক্য দিচ্ছেন, কিন্তু কই তো কার্যকরী তার নোটিফিকেশন কই? সেগুলো তো তৃণমূল বলছে অবিলম্বে করো, অবিলম্বে মতুয়াদের অনিশ্চয়তা থেকে বের করো। যেসব মানুষকে তোমরা বিপদে ফেলেছো মতুয়া সহ, তাদের বিপদ তোমাদের কাটাতে হবে কেন্দ্রীয় সরকার। আরজিকর কবি জয় গোস্বামীকে যেভাবে শুনানিতে ডাকা হয়েছে নির্বাচন কমিশন, এটা এই ধরনের কাজগুলোকে ক্রিমিনাল অফেন্স বলা উচিত। কবি জয় গোস্বামী প্রবাদ প্রতিম নাম, অসুস্থ, অস্ত্রোপচার হয়েছে, বাইরে ভিড়ের মধ্যে ইনফেকশনের কারণে, আশঙ্কার কারণে বেরোনো বারণ, তাকে ডেকে পাঠাচ্ছে। এটা হচ্ছেটা কি? বয়স্কদের ডেকে পাঠাচ্ছিল। কত বছর বয়স? 85, 90, 100। দেখেছেন 2 মহিলাকে 100-র উপর বয়স, তাদের ডেকে পাঠাচ্ছে। অ্যাম্বুলেন্সে করে রোগী আসছে। একমাত্র তৃণমূল কংগ্রেস কড়া করে বলার পর একটা সার্কুলার হয়েছে, না তাদের কাছে যাবে। এদিকে আবার জয় গোস্বামীকে ডেকে পাঠাচ্ছে। কি দরকার? আপনি জানুন, সেই এলাকা থেকে খবর নিন কে জয় গোস্বামী, বা যে কোনো নাগরিক বয়স্ক অসুস্থ যদি হন, আপনারা লোক পাঠান তার বাড়িতে, অথবা ভার্চুয়াল হিয়ারিং করুন। এটা হচ্ছে না কি? আমরা তীব্র নিন্দা করছি। জয়দা মানে মানে এটা এটা কোনোভাবেই সব বরদাস্ত করা যায় না। ইলেকশন কমিশনে মিথ্যা কথা বলছেন, পরিপূর্ণ মিথ্যা কথা বলছেন। বাংলার তো দরজা খুলে দেওয়ার কোনো অধিকারই নেই। তার কারণ হচ্ছে সীমান্তটা তো বিজেপির বিএসএফ এর হাতে। বাংলা কি করে দরজা খুলবে? এখানেই প্রশ্ন হচ্ছে, তাহলে ত্রিপুরার আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা আর অবৈধ বাংলাদেশিদের গ্রুপ ধরা পড়লো কেন? ট্রেনে উঠতে যাচ্ছিল, একটা গ্রুপ বলছে বাংলায় আসতো, একটা গ্রুপ দিল্লি যেত। কিভাবে ঢুকলো ত্রিপুরায়? কারা দেখবে? কে দেখবে? দেখার কথা তো অমিত শাহ, দেখার কথা বিজেপি, দেখার কথা বিএসএফ এর। দেখুন, বিজেপি গোটাটাই এই উগ্র হিন্দুত্ব এবং বিকৃত হিন্দুত্ব, ভেজাল হিন্দুত্বের প্ররোচনামূলক রাজনীতি করে। ফলে অমিত শাহ এ বিষয়ে কি বললেন আর কি বললেন না, তাতে কিছু এসে যায় না। বিজেপির রাজনীতির যে ধরন, সেটা এই জাতি ধর্মে একটু মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ, সেগুলো সকলে জানেন। ফলে বিজেপির ডিএনএতে এই 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 ধর্মীয় মেরুকরণ, বিভাজন, বিদ্বেষ ছড়ানো, এগুলো তো রয়েছে। তৃণমূল কংগ্রেস এটা করে না। তৃণমূল কংগ্রেসের কাছে এটা, আমরা সংবিধান মানি, আমরা মন থেকে সেকুলারিজমে বিশ্বাস করি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সহ সব ধর্ম তারা এখানে সমান। বলছি এসআইআর আতঙ্কে গত রাজ চক্রবর্তী নিয়ে রুদ্রনীল ঘোষ বলেছে অহেতুক বিজেপিকে টানছে, বিজেপি আইটি সেলকে টানছে। এখনো রাজ চক্রবর্তী
যুবভারতী থেকে শুরু করে নিজের সিনেমায় সংলাপ তা নিয়ে বিজেপিকে টানছে, উনি তৃণমূলের ঘরানার সঙ্গে এখনোভাবে যুক্ত হতে পারেন। ফালতু কথার উত্তর দিন। বলছি এসআইআর অতঙ্গ পুরুলিয়া অহেতুক কথা নয়, সূত্রের খবরের উত্তর দেবো। কাকে বলছে? বৈঠকের ভিতরের কথা। কাকে বলছে? উত্তর দিতে যাবো ওর দলের ভেতরে যদি উনি কিছু বলে থাকেন, সেটা যতক্ষণ না আমাদের কোনো বিষয় আসছে আমরা কেন উত্তর দিতে যাবো? ওটা আলাদা দল, উনি একটা আলাদা দলের নেতা, তিনি তার মতো করে তার দলকে কেউ যদি কিছু বলে থাকেন আপনারা নিশ্চয়ই সূত্রের মাধ্যমে খবর পাবেন, কিন্তু যেটার সঙ্গে আমাদের সম্পর্ক নেই আমি কেন আগ বাড়িয়ে তার উত্তর দিতে যাবো? কেন এই নিয়ে ঝামেলা করে এবং শুনানি কিছু করে যেটা বন্ধ হয়ে যায় 1 ঘন্টা? এটা তো একটা টেকনিক্যাল বিষয়। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে ইলেকশন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে এবং সাধারণ ভোটারদের হ্যারাস করছে। তো সেখানে বিএলএ 2দের থাকা দরকার। আমরা তো একবারও বলিনি তৃণমূলকে শুধু থাকতে দিতে হবে, আমরা বলেছি সমস্ত দলের বিএলএ 2 থাকুক, এবং বাকি দলের নেই বলে তৃণমূলকে ঢুকতে দেওয়া হবে না, এটা তো কোনো কাজের কথা নয়। আর একটা হচ্ছে ভোটের দিন বুথে যদি সব পার্টির এজেন্ট থাকতে পারে, তাহলে ভোটার নিয়ে হিয়ারিংয়ে সেখানে বাকিদের বিএলএ 2 থাকবে না কেন? এটা একদম পরিষ্কার ক্লিয়ার প্রশ্ন।